রিপোর্ট হাতে নিব, তারপরে সেই অনুযায়ী আমরা সংশ্লিষ্ট মহলগুলোতে আমরা কথা বলবো। আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম। এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মেই 2024 সালে জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং স্বৈরাচারী শাসক শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেলেও এই তার ফ্যাসিস্ট রেজিমের অনেক দোসররাই এখনও বহাল তবিয়াতে আছে। আমরা এই গণ অভ্যুত্থানের ভ্যানগার্ড হিসাবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রেশার দেওয়ার জন্য একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করব এবং আমরা জুলাই গণ অভ্যুত্থান, আহত, শহীদ এগুলো নিয়ে কাজ করব। সেই লক্ষ্যেই আমরা নতুন করে আবার সংগঠিত হচ্ছি, সুসংহত হচ্ছি। আজকে আমাদের এই বেওয়ারিশ লাশ যে এখানে দাফন হয়েছে, সেখানে আমরা জিয়ারত করতে এসে এটাই বলবো যে আমরা অনেকে এখানে ব্যক্তিগতভাবে এর আগেও আমরা এই লাশগুলো নিয়ে কাজ করেছি, কিন্তু এই গণ অভ্যুত্থানের পর 1 বছর হয়ে গেলেও এই লাশগুলো নিয়ে এখনও পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। এবং এইটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় যে এখানে সংশ্লিষ্ট যেই অধিদপ্তরগুলো আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা সিটি কর্পোরেশন থেকে শুরু করে যারা আছে, তারা এই লাশগুলো এখান থেকে লাশগুলো উত্তোলন করে এগুলোর ময়নাতদন্ত করে ডিএনএ ম্যাচ করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো দৃশ্যমান পদক্ষেপ এখন পর্যন্ত হয় নাই। আমরা অবাক হই যে কোনো সাধারণ মানুষ যার বিবেকবোধ আছে, যে দায়িত্বশীল, সে কিভাবে 1 বছর মানে কানে তুলো দিয়ে চোখ আটকে এটা সহ্য করতে পারে। আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে বসবো এবং আমরা আগামী 15 দিনের মধ্যে এটা সুরাহা দেখতে চাই। দ্বিতীয়ত, আজকে আমরা এখান থেকে আমরা যাব, আচ্ছা, এখন আপনাদের সামনে আমাদের আজকের পরবর্তী পদক্ষেপ এবং আজকের এই জিয়ারতের বিষয়ে কথা বলবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। শুরুতেই স্মরণ করতে চাই জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আহতদের, শহীদদের, সেই শহীদ পরিবারদের এবং সেই সাথে বাংলাদেশের যে এই ভূখণ্ডের জন্য, স্বাধীনতার জন্য, এই ভূখণ্ডে টিকিয়ে রাখার জন্য যারাই লড়াই সংগ্রাম করে গেছেন 47, 71, 90, কিংবা আমরা যদি তারও পিছনে চলে যাই, সেই প্রত্যেকটি জার্নি, পলাশীর প্রান্তরের কথা যদি আমরা বলি বা সিপাহী বিদ্রোহ, সবগুলোই আসলে আমাদের এই ভূখণ্ড তৈরির জন্য গড়ে উঠেছে। সেই প্রত্যেকটি লড়াই সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে শ্রদ্ধা জানাই। আজকে আমরা যে এখানে কবর জিয়ারত করতে এসেছি, একটি গণকবর। এই গণকবরের যে ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে অসংখ্যবার গণকবর রচিত হয়েছে। যারাই বাংলাদেশের এই ভূখণ্ডে, এই বাংলার ভূখণ্ডে, এই বেঙ্গল বেসিনে এসেছে, যারাই শাসকের ভূমিকার থেকে সরে গিয়ে শোষকের ভূমিকায় গিয়েছে, তারা এখানের ভিতরে গণকবর তৈরি করেছে। এই গণকবরের ইতিহাস আমরা ভেবেছিলাম, আমরা যখন একটি আধুনিক সভ্যতার কথা আমরা বলি, রাষ্ট্রের কথা বলি, স্টেটের কথা বলি, সেই স্টেট কনসেপ্টের মধ্যে এসে আমরা আসলে গণকবর থেকে মুক্তি পেয়েছি। আমরা ভেবেছিলাম 71-এ আমাদের শেষ গণকবর, কিন্তু 24 এসে আমাদের আরেকবার গণকবর দেখতে হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীরা যেভাবে গণকবর তৈরি করেছিল, স্বৈরাচারী শেখ হাসিনা একই স্টাইলে, একইভাবে, আরও নৃশংসভাবে 71-এ তো আমাদের মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলেছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে, সশস্ত্র অস্ত্র ধারণের মাধ্যমে। এখানে যারা ছেলেমেয়েরা খালি হাতে রাস্তায় নেমেছিল, প্রতিবাদ করেছিল, বাংলাদেশের মানুষ, তাদেরকে এভাবে গুলি করে বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এর ভয়ঙ্করতা 71-কেও কোনো কোনো সময় ছাপিয়ে যায়। অথচ আমরা দেখতে পাচ্ছি এতগুলো দিন পরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানের ভিতরে কোনো প্রকার পদক্ষেপ নেয়নি। আমি জানি না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একাধিকবার জানানো হয়েছে। যখন আইসিটি উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম, তিনি এসেছিলেন, তিনি আমাদের সামনে সকলকে আশ্বস্ত করেছিলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানাবেন, তিনি জানিয়েছিলেনও। তার পরবর্তীতে আমরা কিছু তোড়জোড় দেখতে পাই, কিন্তু পরে আবার দেখতে পেয়েছি যে মানে বাংলাদেশের ট্রেডিশনাল কথায় যেভাবে বলা হয়, যেই লাউ সেই কদু, আমরা আসলে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। জুলাই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যেই স্বরাষ্ট্র উপদেষ্টারা ক্ষমতায় বসেছেন, তাকে যখন ক্ষমতা আরেকজন উপদেষ্টাকে প্রেশার দিয়ে কাজ করাতে হয় এবং সেই উপদেষ্টা যখন তার উপদেষ্টা পদ ছেড়ে চলে যায়, তখন সেই কাজের মানে আর স্তীমিত হয়ে পড়ে, সেই কাজ আর আগায় না। এই ব্যাপারটা আমাদেরকে ব্যথিত করে। আপনারা দেখতে পেয়েছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমলে পুলিশ আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে। পুলিশ হাসিনার পুলিশের জায়গার দিকে ফেরত যাচ্ছে। চট্টগ্রামের ঘটনা, নতুন বাজারের ঘটনা, কিংবা সারা বাংলাদেশে এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে যেখানে পুলিশ আবারও শোষকের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন চট্টগ্রামে গতকালকে পুলিশ সংস্কার আন্দোলন নামে একটি নতুন ব্যানার, নতুন একটি আন্দোলন তৈরি হয়েছে। আমরা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি। সেই সাথে আরও একটা কথা স্পষ্টভাবে বলতে চাই,
আমরা এই অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করব এবং তাকে আমরা স্পষ্টভাবে প্রশ্ন করব, একজন সুস্থ স্বাভাবিক মানুষ, আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনার তো এটা দায়িত্ব, একজন সুস্থ স্বাভাবিক মানুষ বা এবং পুলিশের ডিএমপি কমিশনার সহ হলো গিয়া পুলিশের আইজিপির সাথে আমরা কথা বলবো। একজন সুস্থ স্বাভাবিক মানুষও যদি এই ধরনের কোনো একটা দৃশ্য দেখে সে কার্যত ব্যবস্থা নিতে চাইবে, অথচ আপনারা যারা দায়িত্বে আছেন, একজন সাধারণ মানুষও তো এই জিনিসটা দেখলে হলো গিয়ে তার চোখ দিয়ে কান্না চলে আসে, অথচ আপনারা যারা দায়িত্বে আছেন আপনারা কেন এই দায়িত্ব অবহেলা করছেন? আপনারা কি এই জিনিসটার প্রতি দায়বদ্ধতা ফিল করছেন না? কেন ফিল করছেন? এই জবাবদিহিতাটা আমরা নিশ্চিত করব। সেই সাথে আমরা বলবো, যেহেতু এটা ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের আন্ডারে রয়েছে, এজাজ ভাই উনি প্রশাসক, এজাজ ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই, দেখা করবো এবং বলবো যে এতদিন পর্যন্ত এই কবরগুলোকে এখন পর্যন্ত চিহ্নিত করা হলো, এইখানের ভিতরে 1 বছর হয়ে গিয়েছে, এখানের ভিতরে আমরা কোনো প্রকার দেখতেছি না যে কবরগুলো সংরক্ষণের জন্য কোনো প্রকার পদক্ষেপ। অন্যান্য জায়গায় দেখা গিয়েছে কবরগুলোকে ব্যারিকেড করা হয়েছে, নাম ফলক দেওয়া হয়েছে, এখানে সেই ধরনের কোনো কিছু দেখতে পাচ্ছি না আমরা। এই জিনিসটা আমাদের হতাশ করেছে, আমরা তার কাছেও জবাবদিহিতা নিব। এবং আমরা দেখতে পেয়েছি রোহিঙ্গা শহীদ নূর মোস্তফাকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ সরকার। আমরা বাংলাদেশ সরকারকে এতদিন পরে হলেও ধন্যবাদ জানাই। তবে আরও একটা কথা বলতে চাই, এই ধরনের শহীদ আহতদের ঘটনায় কোনো প্রকার ঢিমে তেতলামি আমরা সহ্য করব না। সেই সাথে আমরা দেখতে পেয়েছি নূর মোস্তফা স্বীকৃতি পেলেও আরেকজন বিহারি ক্যাম্প থেকে আমাদেরই ভাই রনি, সে শহীদ হয়েছিল, অর্থাৎ তার বিহারি পরিচয়ের কারণে এখন পর্যন্ত তার শহীদি স্বীকৃতি দিতে নানাবিধ আইনি জটিলতা দেখিয়ে তার শহীদের স্বীকৃতিকে রহিত করা হয়েছে, আটকে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তার পরিবারকে কোনো প্রকার অর্থ এই ধরনের কোনো কিছু ফাউন্ডেশন থেকে দেয়নি। তাদের পরিবার অত্যন্ত নিডি একটি ফ্যামিলি, তাদের পরিবার আসলে বলা যায় যে আর্থিক জায়গা থেকে হলো গিয়ে এক প্রকার লড়াই করছে, সংগ্রাম করছে। এই মানবেতর জীবনযাপনের মধ্য দিয়েই আসলে তাদের যেতে হচ্ছে। আমরা তাদের কাছে যাব এই মুহূর্তে, এই প্রেস কনফারেন্স শেষ করে আপনাদের কাছে আহ্বান করব, এই শহীদ নূর মোস্তফার ঘটনাটা যদিও লাইমলাইটে এসেছে, রনির ঘটনা কিন্তু লাইমলাইটে আসেনি। আপনারা মিডিয়ারকে আহ্বান করবো, আপনারা আমাদের সাথে চলুন, আপনারা যান, আপনারা রনির খোঁজ নিন। আপনারা আমাদের বিহারি যে শহীদ ছিল রনি, সে আমাদের বাংলাদেশি ভাই, তাকে আপনারা হলো গিয়ে স্মরণ করুন, তার ঘটনাগুলো বাংলাদেশের সামনে উপস্থাপন করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। একটা প্রশ্ন ছিল। আচ্ছা, প্রশ্ন জি। আপনারা বললেন আহতদের দেখতে যাবেন, সেক্ষেত্রে পঙ্গু হাসপাতাল এবং চক্ষু হাসপাতালে যারা আহত ছিল তাদের বারবার অভিযোগ যে আপনারা তাদের সাথে দেখা করেন না,